আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের একটা ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, মহানগরীর মজলিসে শুরার অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট জনাব জিল্লুর রহমান, মঞ্চে উপবিষ্ট জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দুইজন সহকারী সেক্রেটারি এবং সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব ডাক্তার ফখরুদ্দিন মানিক এবং ইয়াসিন আরাফাত ভাই, মঞ্চে উপবিষ্ট অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, অত্র এলাকার বাসিন্দা, ব্যবসায়ীবৃন্দ, ভাই বোন যারা দূর থেকে মাইকের আওয়াজ শুনছেন। নতুন বাংলাদেশে বসবাস করছি, তার বয়স 6 মাস হয়ে গেছে, গতকালকে 6 মাস পূর্তি হয়েছে। বাংলাদেশ পেতে গিয়ে আমাদের এই জাতিকে অনেক বড় ত্যাগের সম্মুখীন হতে হয়েছে। কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে। আজকে আমাদের দেশের মিডিয়া যদি সত্যিকার মিডিয়ার দায়িত্ব পালন করত, মিডিয়াগুলো যদি অন্য জায়গা থেকে নিয়ন্ত্রিত না হইতো, আমার বিশ্বাস ডেইলি পত্রিকাগুলো, টেলিভিশনগুলো 10টা করে স্টোরি যদি করত, 10 বছরও শেখ হাসিনার কুকীর্তি বর্ণনা করে শেষ করা যেত। কিন্তু আমাদের মিডিয়ার আসল চরিত্র তো আমরা জানি। এই মিডিয়াই তো শেখ হাসিনাকে সামনে গিয়ে আপা 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 করে হাসিনারে টাপা বানাইয়া ছাড়ছে এই মিডিয়ারাই। এরা লিখবে না হাসিনার বিরুদ্ধে, লিখলে ওইটা খুঁজে বাইর করতে চশমা 4 জোড়া লাগবে, এরকম লিখবে। এরা যেহেতু নিয়ন্ত্রিত, এরা নিজেদেরকে দাবি করে যে আমরা স্বাধীন মিডিয়া, কিন্তু আসলে এরা সবচাইতে বেশি পরাধীন এবং স্বাধীনতা পেলেও তারা কাজে লাগাবে না। এখন তো একটু স্বাধীনতা আসছে, তাই না? কিন্তু তারা কাজে লাগাচ্ছে না। তো বিগত সময়ে শেখ হাসিনা এবং তার সরকার যা করেছেন, বিশ্ব ইতিহাস স্টাডি করলে কোন দেশের সরকার, সেটা বৈধ হোক আর অবৈধ হোক, অবৈধই ছিল, ভোটারবিহীন সরকার ছিল, তারপরেও তো তারা এদেশেরই নাগরিক ছিল। রাষ্ট্রের পয়সায় পরিচালিত পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে, রাষ্ট্রের পয়সায় কেনা অস্ত্র দিয়ে রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে এইভাবে নির্বিচারে গণহত্যা চালানোর ইতিহাস পৃথিবীতে আর দ্বিতীয় আছে বলে আমাদের জানা নেই। এরপরে লজ্জা লাগে কিছু মানুষ ফেসবুকে এখনো শেখ হাসিনা ভালো ছেলেটা লেখে। এগুলোর যে বিবেক কোথায় গিয়েছে, নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট না হলে, বিবেকে পচন না ধরলে, তোমাদের সামনে তোমরা কি অন্ধ ছিলা? মিডিয়া যে দেখালো যেভাবে খুন করা হচ্ছে, মানুষ মেরে ফেলা হচ্ছে, যেভাবে গুলি ব্রাশ ফায়ার করে আমার তরুণ সমাজকে, ছাত্র সমাজকে, শিশুদেরকে জাজরা করে দিল, এটা কার নির্দেশে হয়েছিল? তাইলে এই হাসিনা ভালো হয় কিভাবে? খুন করা কি ভালো কাজ? আয়নাগর কি কোনো ভালো কাজ? তার বাড়ির নিচে 5 তলা বিল্ডিং আয়নাগর পাওয়া গেছে। মানে দুর্নীতিবাজ আর খুনের জন্য তাকে পাইওনিয়ার বলা যেতে পারে। তো এরকম একটা খুনি এবং এরকম একটা দুর্নীতিবাজকে এখনো কিছু কিছু, ওগুলো নিঃসন্দেহে দুর্নীতিবাজই, যেগুলো পক্ষে লিখে আর দুর্নীতিবাজ, এরা তো ওর উচ্ছিষ্ট না হইলে শেখ হাসিনার পক্ষে ফেসবুকে এখনো লেখার লোক থাকার কথা নয়। অবশ্যই এগুলো বাংলাদেশ থেকে লেখে না তাদের দাদার বাড়ি থেকে লেখে, সেটাও তো বোঝা মুশকিল। এমন হতে পারে দাদা বাবুরাই লিখতেছে। বাংলাদেশে কোনো মানুষ এরকম আছে? বাংলাদেশের মানুষ সম্পর্কে আমার যা ধারণা, এটা হওয়ার কথা না। এটা দাদা বাবুরা না, দাদা বাবুরা অথবা দাদা বাবুদের প্রোডাক্ট এখানে আছে।
দাদা বাবুদের প্রোডাকশন, এরা হয়তো এটা করতেছে, কিন্তু কোনো ভালো মানুষ, বিবেকবান মানুষ এদের পক্ষে লেখার কথা না। সংগ্রামী ভাইরা আমার, আপনারা দেখেছেন আমরা যখন সবাই মিলে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তখন তিনি ভারতে বসে সেখান থেকে বক্তৃতার নামে একের পর এক ভারতীয় মিডিয়াগুলোতে আমাদের বিরুদ্ধে ডাহা মিথ্যা রচনা করে আন্তর্জাতিক কমিউনিটিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। ফেক নিউজ দিয়ে তারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে জনমনে বিভ্রান্তি তৈরি করার তারা চেষ্টা করছে। প্রিয় ভাইরা, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি, আমরা যদি আমাদের জাতিকে ভালোবাসি, তাহলে কোনো ষড়যন্ত্রই শেষ পর্যন্ত টিকবে না। এখন দরকার বাংলাদেশের রাজনীতির সংস্কার। আমাদের সরকার বেশ কিছু সংস্কার কমিশন করেছেন এবং তারা রিপোর্টও দিয়েছেন। আমরা আশা করব এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো দ্রুততার সহিত আমাদের সরকার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। কিন্তু একটি সংস্কার তো সরকার করতে পারবে না, এটা এদেশের রাজনৈতিক দলগুলোকে করতে হবে। রাজনৈতিক দলগুলোর সংস্কার দরকার আছে, কি বলেন? রাজনৈতিক দলের নেতা নির্বাচিত হইতে হবে, সংশ্লিষ্ট দলের যারা ভোটার তাদের ভোটের ভিত্তিতে নেতা নির্বাচন করতে হবে। তারপরে রাজনৈতিক দলের নেতা কর্মীকে দেশপ্রেম শিখাতে হবে, আমানতদারিতা শিখাতে হবে, গোটা জাতিকে ধারণ করার ক্ষমতা শিখাতে হবে। এদেশের যারা রাজনীতি করে স্লোগান দেয় ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, অথচ আমরা দেখি তাদের কাজে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে গ্রুপ বড়, গ্রুপের চেয়ে ব্যক্তি বড়, ব্যক্তির চেয়ে তার স্ত্রী বড়, তার শালাশালি বড়, ঠিক কিনা? বিবির নামে বেগম বাড়ি, বিবি যে কি জিনিস আল্লাহ জানে। হ্যাঁ, তো এই হলো এদেশের রাজনীতির অবস্থা। দিনের পর দিন, বছরের পর বছর এক নেতার এক দেশ চলছে, বিভিন্ন দলে, দলীয়তন্ত্র, গোষ্ঠীতন্ত্র, পরিবারতন্ত্র, এর বাইরে যেতে পারতেছেন না অনেকেই। অথচ রাজনীতিটা একটা খোলামেলা জিনিস, এখানে একটা প্রতিযোগিতা থাকবে, সুস্থ প্রতিযোগিতা। হ্যাঁ, এখানে কাউন্সিল হবে, কাউন্সিলররা ভোট দিবে, নেতা ওপেন নির্বাচিত হবে, এই নেতা বাকি কমিটি গঠন করে দিবেন, বাকি প্রক্রিয়াগুলো মেনটেন করবেন। এখন বিভিন্ন আহ্বায়ক কমিটির নামে কমিটি গঠন করে দেয়, দিনের পর দিন, বছরের পর বছর দলীয় কর্মীরা এই দলের ভূমিকা রাখার কোনো সুযোগ তারা পায় না। এজন্য রাজনীতিতে সংস্কার আনতে হবে। দেশ গঠন যদি করতে হয়, জাতি গঠন করতে হলে সুনাগরিক তৈরি করতে হবে। আজকে জামাত ইসলামী ছাড়া কোনো রাজনৈতিক দলের তো কোনো প্রশিক্ষণ দেখি না, আমরা তো দেখি না। তাদেরকে মানবিক বানাবার কর্মসূচি, তাদেরকে আখিরাতের ভয় দেখানোর কর্মসূচি, তাকওয়াবান বানাবার কোনো কর্মসূচি তো দেখি না। এজন্য ক্ষমতা পাইলেও দুর্নীতি করে, ক্ষমতায় যাইবার আগেও দুর্নীতি করে। এই জন্য আজকে বাংলাদেশকে গড়বার একটা সুযোগ এসেছে। এই বাংলাদেশকে গড়বার নেতৃত্ব কে দিতে পারে? কোন দল দিতে পারে? যেই দলের দীর্ঘ প্রস্তুতি আছে, দীর্ঘদিন থেকে যে দল লোক তৈরি করেছে, এবং এমনি এমনি তৈরি করে নাই, মুখে তৈরি করে নাই, এই দল বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছে। ইসলামী ব্যাংকিং পদ্ধতি মাধ্যমে ইসলামী ব্যাংকার তৈরি করেছে। সুদবিহীন অর্থনীতি, ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলবে এর প্র্যাকটিস রিহার্সেল করেছে। এই দল শিক্ষা ব্যবস্থায় একটা অভূতপূর্ব বিপ্লব করেছে, শিক্ষাবিদ তৈরি করেছে, এবং বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের দেশে যাতে সুনাগরিক তৈরি হয় এই দল চেষ্টা করে যাচ্ছে। কালচারাল অঙ্গনে লোক তৈরি করেছে। আজকে ভারতীয় নটনটি এনে কিংবা পাকিস্তানি শিল্পী আর নায়িকা এনে
কিংবা বাংলাদেশি তথাকথিত উলঙ্গ নায়িকাদেরকে এনে গান গাওয়াতে হবে না। এখানে আজকে বাদ মাগরিব সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। খালি গলায় কিভাবে মানুষকে মন্ত্রের ন্যায়, জাদুর ন্যায় মানুষকে আকৃষ্ট করা চায়, আল্লাহর নামে, রাসূলের নামে, দ্বীনের নামে সুস্থ সংস্কৃতি কিভাবে চর্চা করা যায়, এটা দেখার জন্য সন্ধ্যার পরেও এখানে থাকবেন তো। সুস্থ সংস্কৃতিও করা যায়। শিশুর বিকাশ থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা সেক্টরে যে দলের প্রস্তুতি আছে, যে দল এদেশের কৃষক, শ্রমিক, যুবক, ছাত্র, শিশু, নারী, বৃদ্ধ, তারপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং খেটে খাওয়া মানুষ যারা, এবং এদেশে যারা নৃতাত্ত্বিক রয়েছে, ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে, প্রত্যেকটা মানুষই তো এই দেশের মানুষ। নৃগোষ্ঠী যারা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তারা কি এদেশের মানুষ না? কৃষকরা এদেশের মানুষ না? শ্রমিকরা মানুষ না? বিগত দিনে যারা দেশ শাসন করেছে তাদের মাথায় এই সব শ্রেণী এবং ক্লাসের কথা মাথায় ছিল না? এখন আছে। তারা শুধু বিভিন্ন গরম গরম কথা বলেন। ক্ষমতায় গেলে সবার চরিত্র এক, ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই হলো তাদের নীতি। তারা চরিত্রবান লোক তৈরির জন্য একটা কার্যকর শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পেরেছে। বিগত 53 বছরে যে 3টা দল দেশ শাসন করেছে, এই 3টা দল আমাদের মুসলমানদের দেশের নেতা ছিল, ঠিক কিনা? সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের নেতা ছিল। একটা দল কি বলেছে? ক্লাস নার্সারি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আল্লাহ যে কিতাব দিয়েছেন কোরআন, এই কোরআনের শিক্ষা এমনভাবে বাদ করব, নার্সারি থেকে মাস্টার্স পর্যন্ত একজন ছাত্র 30 পারা সহি করে শিখবে, অর্থ শিখবে, এর ব্যাখ্যাও জানবে। কোরআন শিখলে কি মানুষের জ্ঞান বাড়ে না কমে? কোরআন ভালো না খারাপ জিনিস? তাহলে কেন বিগত সরকার একটা বারও এটা বললেন না যে আমরা কোরআনের শিক্ষা চালু করলাম? করছেন তারা? আচ্ছা, আগে করেন নাই, এখন সুস্পষ্টভাবে এবার নির্বাচনে ইশতেহারে ঘোষণা দিতে হবে, যদি আপনারা ক্ষমতায় যান বা শেয়ার করেন ক্ষমতায়, তাইলে কোরআন নার্সারি থেকে মাস্টার্স পর্যন্ত বাধ্যতামূলক থাকবে। এই কথা ঘোষণা দিয়ে কোন ধর্মপ্রাণ মানুষের ভোট পাবেন না। কি আপনারা একমত? কে কে একমত দেখে হাত তোলেন। যারা কোরআনের পক্ষে থাকবে না, ইসলামের ব্যাপারে ভিন্ন কথা বলবে যে কোরআনে নাকি ইসলামী রাজনীতি নাই, তাইলে এটা কত বড় অজ্ঞানতা না? কত বড় দুর্বলতা না? কোরআনে যা আছে সবচাইতে বেশি আছে রাজনীতির কথা। এবং আল্লাহ পরিষ্কার বলেছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জাহিলুন। আল্লাহ তাদেরকে ফাসিক, কাফির, জাহিল বলেছেন। কোরআনের রাজনীতি নাই তো কোথায় রাজনীতি আছে? তাহলে আল্লাহ রসুল মদিনার প্রেসিডেন্ট হলেন কিভাবে? আল্লাহ রসুল প্রধান সেনাপতি হইলেন কিভাবে? আপনারা সব পড়েছেন, কমিউনিজম পড়েছেন, নাস্তিকবাদ পড়েছেন, কোরআন পড়েন নাই। কোরআন পড়েন। সুতরাং এদেশের মানুষের চরিত্র গঠনের জন্য আমাদের জন্য লাগবে কোরআনের শিক্ষা, ঠিক কিনা? আমাদের জন্য লাগবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। প্রত্যেকটা ক্লাসে নবীর জীবনী ভাগ ভাগ করে করে প্লে থেকে মাস্টার্স পর্যন্ত নবীর শিক্ষা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। এগুলো না করে গরম গরম কথা বইলে কোনো লাভ। আমাদের কৃষকদেরকে তাদের কৃষি খাতে সহযোগিতা করতে হবে, বিনামূল্যে সার দিতে হবে, বীজ দিতে হবে, তাদের চাষের জন্য উপকরণ বিনামূল্যে দিতে হবে, আবার তাদের উৎপাদনের মূল্য সঠিকভাবে দিতে হবে।
মাঝখানে মধ্যস্বত্বভোগীদের দ্বারা যাতে জনগণ নিষ্পৃষ্ট না হয়, বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে। ওই মূল উৎপাদনকারী থেকে মাল চলে আসবে ডাইরেক্ট এখানে, যেখানে বাজারে বিক্রি হয় সেই জায়গায়, মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, সেই ব্যবস্থা করতে হবে। শ্রমিকের জন্য কর্মক্ষেত্রে এমন ব্যবস্থা করতে হবে, শ্রমিক যদি কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয় অথবা কর্মক্ষেত্রের বাইরেও যদি শিকার হয়, তার চিকিৎসার ব্যবস্থা, তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা ওই কলকারখানার মালিককে গ্রহণ করতে হবে, সরকারকে গ্রহণ করতে হবে। শ্রমিকের বেতন এমন দিতে হবে যেন অ্যাটলিস্ট মোটরসাইকেল চালায়া কিংবা একটা সেকেন্ড হ্যান্ড কার চালায়া তার কর্মস্থলে যাবে, তার মাইন্ডটা ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, সুস্থভাবে সুন্দরভাবে সে কর্মক্ষেত্রে সময় দিবে। শ্রমিককে তুই তোকার করা, শ্রমিককে যা খুশি তাই আচরণ করা, শ্রমিকের বেতন না দেওয়া, শ্রমিকের এক্সট্রা কাজের তাকে বেনিফিট না দেওয়া, শ্রমিকের সাথে অবমূল্যায়ন করা আর আবার দেশের রাজনীতি করা, দুইটা একসাথে চলবে না। শ্রমিককে মূল্যায়ন করতে হবে, আমাদের শিক্ষক সমাজকে মূল্যায়ন করতে হবে। আমাদের প্রাইমারি শিক্ষকদের বেতন কত, হাই স্কুলের শিক্ষকদের বেতন কত, আমাদের মাদ্রাসার শিক্ষকদের বেতন কত, আমাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কত? কেন সব আপনাদের টাকা কমে যায় এখানে এসে? আমার জাতির কারিগর শিক্ষককে মূল্যায়ন না করে, মসজিদের ইমামকে মূল্যায়ন না করে, খতিবকে মূল্যায়ন না করে সব টাকা আপনারা মাইরা খাবেন, লুটপাট করবেন, বাংলাদেশে এটা আমরা আর হতে দেব না। ইমামের বেতন হইতে হবে ফার্স্ট ক্লাস বেতন, খতিবের বেতন হইতে হবে ফার্স্ট ক্লাস বেতন, শিক্ষকের বেতন হইতে হবে ফার্স্ট ক্লাস বেতন। পড়ালেখায় ভারসাম্য আনতে হবে। আমাদের ইসলামী জ্ঞানের পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান এমনভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, আমাদের ছাত্ররা এসএসসি এইচএসসি পাস করলেই কারিগরি শিক্ষা ইনভলভ করতে হবে। আইসিটি শিক্ষা, বিভিন্ন কারিগরি শিক্ষা, এগুলোর ক্লাস 10 থেকে ইন্টারমিডিয়েটের মধ্যে শিখাই ফেলতে হবে 4 বছরে। 9, 10, 11 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে অন্যান্য শিক্ষার পাশাপাশি কয়েকটা শিক্ষা লাগবে। ইংরেজি আমাদের ছেলেরা ক্লাস 1 থেকে স্পিকিং করতে পারবে, অ্যারাবিক আমাদের ছেলেমেয়েরা ক্লাস 1 থেকে স্পিকিং করতে পারবে, আইসিটি ক্লাস 5 এর পর থেকে তারা এগুলো রপ্ত করতে পারবে। আরো কিছু কারিগরি শিক্ষা এমনভাবে দিতে হবে, যদি এসএসসি পাস করে আমার কোনো অভিভাবকের সন্তান চাকরিতে যেতে হয়, বিদেশে যেতে হয়, তাহলে সেজন্য একটা প্রশিক্ষিত লোক হিসাবে মিনিমাম 50-60 হাজার টাকা থেকে 1 লক্ষ 2 লক্ষ টাকা পর্যন্ত বেতন পেতে পারে, সেই রকম আপনার শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এখন আপনারা কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা তৈরি করেছেন, আমার জাতি পঙ্গু থাকবে আর পয়সার বিনিময়ে তাদেরকে টাকা দিয়ে ভোট কেনে আপনারা যুগের পর যুগ মন্ত্রী হবেন, এমপি হবেন, এই খায়েশ বাংলার মাটিতে আমরা পূরণ হতে দেব না। আপনারা যারা বিগত দিনে এগুলো করেছেন, আপনারা এখন একটু রেস্টে যান, নতুন লোকদেরকে রাজনীতিতে আসতে দেন। বিগত 53 বছরে আপনারা যারা দেশকে নিয়ে পরিকল্পনা করতে পারেন নাই, জাতিকে নিয়ে করতে পারেন নাই, শিক্ষা ব্যবস্থাকে নিয়ে করতে পারেন নাই, ছাত্রদেরকে নিয়ে করতে পারেন নাই, শিক্ষকদেরকে নিয়ে করতে পারেন নাই, রাজনীতিকে আপনারা জনকল্যাণমুখী করতে পারেন নাই, এটাকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছেন। রাজনীতিকে যারা ব্যবসা হিসাবে গ্রহণ করে তারাই পৃথিবীর সেরা দুর্নীতিবাজ হয়। এই জন্য রাজনীতিকে যারা ব্যবসা হিসেবে গ্রহণ করতে চান, আপনারা রাজনীতি ছেড়ে দেন। রাজনীতিতে আমরা সবাইকে দেখে ফেলছি, মানুষ এখন বলছে যে আমরা সবাইকে দেখে ফেলছি, একটাকে দেখি নাই, সেটা এখন দেখব। সেটা কোনটা? সেটা কোনটা? জামাত ইসলামী 2 মন্ত্রী দিয়েছিল, 3টা মন্ত্রণালয় চালাইছে। কয়টা? সমাজ কল্যাণ, কৃষি, শিল্প। আমাদের সাংবাদিক বন্ধুরা এবং আমাদের যারা ভালো পায় না আর চোখে দেখে
এরা আমাদের সাদা পাঞ্জাবির ভিতরে কোনো দাগ আছে কিনা সেটাও খোঁজে। বাইরে তো পাইলে লেখেই, ভিতরের দিকেও কিছু আছে কিনা, কই আমি দেখছি আপনার পাঞ্জাবির ভিতরে দাগ আছে। তা আমাদের তিনটা মন্ত্রণালয় চালাইছি, কোন বাপের বেটার সাধ্য হয় নাই আমাদের ব্যাপারে 3 টাকার দুর্নীতির কথা বলতে পারে। আমাদের মন্ত্রীরা স্বজনপ্রীতি করে নাই, দুর্নীতি করে নাই। আমাদের মন্ত্রীরা তারা সঠিকভাবে মন্ত্রণালয় পরিচালনা করেছে। আমরা যেখানে যা করেছি দুর্নীতি মুক্তভাবে করেছি, জনগণের জন্য করেছি। ইসলামী ব্যাংকিং পদ্ধতি বলেন, ইউনিভার্সিটি কলেজ বলেন, আমাদের প্রতিষ্ঠিত সামাজিক প্রতিষ্ঠান বলেন, এগুলো দিয়ে আমরা জনগণের সেবা করেছি, আমাদের সেবা আমরা করি নাই। কারণ ইসলাম হুদাল্লিন নাস, সমগ্র মানুষের জন্য। একমাত্র ইসলাম এবং ইসলামী শক্তি যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, 18 কোটি মানুষ বাংলাদেশের মালিক হবে। আর যারা আসবে তারা 5,000 থেকে 5 লাখ পর্যন্ত মানুষকে মালিক বানাবে, যাদেরকে তাদের পকেটে রাখা দরকার, যাদেরকে তাদের পকেটে রাখা দরকার, শুধু তাদেরকে সুবিধা দিবে। আপনি আমি কোনো সুবিধা পাবো না। যদি আপনি আমি সুবিধা পেতে চাই, 18 কোটি মানুষকে যদি তার রাইট বুঝিয়ে দিতে চাই, তাহলে একটা আল্লাহওয়ালা, তাকওয়াবান, দেশপ্রেমিক যারা শুধু জামাত ইসলামী যে ক্ষমতার রাজনীতি করে না, তার প্রমাণ কতভাবে দিব। এই যে 15 বছর ওরা আমাদের মারল, ইফতারে খেতে গেল ধরে, জুমার নামাজে গেলেও ধরে, ঈদের নামাজে গেলেও ধরে, রাস্তা দিয়ে হাইটা গেলেও ধরে, কোনো কিছু বাকি রাখছে? এরপরেও 15 বছরের হিস্ট্রি দেখেন, কোথাও বন্যা হয়েছে, প্লাবন হয়েছে, আগুন লেগেছে, দুর্ঘটনা হয়েছে, জামাতের আমির থেকে সমর্থক পর্যন্ত সবার আগে দৌড়াইয়া যে দলের নেতা কর্মীরা গেছে তার নাম জামাত ইসলাম। ক্ষমতার রাজনীতি করলে এই 15 বছর আমাদের মসজিদের ভিতরে কিংবা গর্তের ভিতরে ঢুকে আল্লাহ আল্লাহ করা দরকার ছিল। আমাদের বাইরে আসার দরকার নাই তো, বাইরে আসলেই তো ধরে, খালি ধরে ঠান্ডা বেড়ি লাগাইয়া যত ধরনের কষ্ট আছে আমাকে কমপক্ষে 10 দিন ডিবিতে ডান্ডা বেড়ি লাগাইয়া না ওযু করতে পারি, না গোসল করতে পারি, না নামাজ পড়তে পারি, না ঘুমাইতে পারি। তো আমি কি করেছি? আমি ইফতার খেতে গেছিলাম এই বসুন্ধরায়, এক ভদ্রলোক আমাকে ইফতারের দাওয়াত দিয়েছে, আমি আরেকজনকে সাথে নিয়ে 2 জন, আর ওনার আরো 3-4 জন, এই 6 জন। হঠাৎ 20-25 জন এসে হাজির, কয়ে যে আপনাকে নিতে আসতেছি। কারণটা কি? কয়ে যে আপনাকে খুঁজতেছি, আমরা এখানে পেয়ে গেছি, নিয়ে যাবো। এখন ইফতারটা খাইতে বাধা, এই ছিল তাদের রাজনীতি। এগুলো করে কি কোনো লাভ হইছে? লাভ হইছে? ক্ষমতার দম্ভ খুব ভালো নয়। ফ্যাসিবাদী চরিত্র কোনোদিন কোনো কল্যাণ বয়ে আনে না। এখনো আমাদের রাজনীতিবিদদের সংস্কার হলো না। হাসিনা যে কাজগুলো কইরা তার পতন ডেকে আনলো, একই কথা এখনো আমাদের কিছু কিছু রাজনীতিবিদদের ভাষায় প্রকাশ পাচ্ছে। হাসিনা ফ্যাসিবাদী আচরণ করলে, হাসিনা খারাপ হলে, নতুন যারা হাসিনার ভাষায় কথা বলবে তারা কি ভালো হয়ে যাবে? তাদের পরিণতি কি হাসিনার পরিণতি হবে না? অতএব হাসিনার বয়ানে কোনো বয়ান বাংলাদেশের রাজনীতিবিদরা দিবেন না, বিপদ ডেকে আনবেন। এদেশের জনগণ এখন আর এত বোকা না। কোন শব্দের কি মিনিং, কি দিয়ে কি বুঝাতে চান, আর কার দাবিদারি কে করেন, দেশের জনগণ ভালো করে কিন্তু জানে। সুতরাং জামাত ইসলামী ছাড়া বিগত দিনে আন্দোলন হয় নাই। জামাত ইসলামী ছাড়া ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার অগ্রসেনানী আমাদের চাইতে কেউ বেশি ছিল না। আমরা মায়ের খেয়ে খেয়ে জেলে গিয়ে, ফাঁসির মঞ্চে গিয়ে আমাদের কত বড় নেতাদেরকে আমরা হারিয়েছি। মাওলানা মতিউর রহমান নিজামের মতো, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মতো, মীর কাসেম আলীর মতো অর্থনীতিবিদ, যিনি বাংলাদেশে বেঁচে থাকলে আরো 10টা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করতেন, আরো হাজার হাজার মানুষের কল্যাণ করতেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি, কত লম্বা মানুষ, কারাগারে একসাথে ছিলাম, তাকে ছেলে রাখতো, পাটা লম্বা করে ঘুমাইতে পারতেন না। 13 বছর কষ্ট দেওয়ার পরে ভাবছে পতন তো চলে আসছে, সাইদি বের হয়ে গেলে তো সব বলে দিবে, এই জন্য ইঞ্জেকশন পুশ কইরা সাইদিকে হত্যা করেছে। আমরা বর্তমান সরকারকে বলবো, এটা দাবি করার কেন দরকার হয়? সাইদি সাহেবের জনপ্রিয়তা আপনারা বুঝেন না? আমরা যদি একদিন বের হয়ে যাই, ঘেরাও করি, ঠেকাইতে পারবেন?
আপনারা সাইদি সাহেবের হত্যার তদন্ত করুন এবং এর সঠিক বিচার করুন, না হলে সাইদি ভক্ত জনগণ যদি বের হয়ে যায় এটা আপনাদের জন্য সম্মানজনক হবে না, ঠিক কিনা? আমরা প্রত্যেকটা অন্যায় যেটা হয়েছে জামাত ইসলামীর সাথে, মাওলানা মতিউর রহমান নিজামী দুর্নীতিমুক্ত একজন মন্ত্রী ছিলেন, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দুর্নীতিমুক্ত একজন মন্ত্রী ছিলেন, তাদেরকে যারা হত্যা করেছে সেই গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে এখনো একটা রায়ও দিলেন না, তাদের একটা লোকের বিরুদ্ধে রায় দিলেন না। বুঝলাম আপনাদের আইনগুলো পুরাতন, খাল্লাস, এগুলো ফালান, আগের আইন বাদ দিয়ে অধ্যাদেশ দিয়ে নতুন আইন করে 2 মাসের ভিতরে হাসিনাকে ফাঁসির কাস্টে ঝোলান। নাইলে বাংলাদেশের জনগণ খেপে গেলে আপনাদেরকে এত সমর্থন দিয়েছিল, এই সমর্থন উড্ড করলে কি হবে? এই জন্য অনতিবিলম্বে শেখ হাসিনা সহ তার 14 গোষ্ঠীর দুর্নীতিবাজ লোকদেরকে, খুনিদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আর বাংলাদেশের রাজনীতি যাতে সঠিক পথে অগ্রসর হয়, রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে। শুধু আমি খামু আর মামু খাবে এই ধরনের সংকীর্ণতা পরিহার করে আসুন, আপনি পূর্বে কি ছিলেন এই দিন ভুলে যান, পূর্বের দিন আর না। পৃথিবীতে বহু ঘটনা আছে, মাত্র রাজনৈতিক দল গঠন করে 3 মাসের মাথায় ম্যাক্রো ফ্রান্সের মতো জায়গায়, সে একটা ব্যাংকার ছিল, 3 মাস আগে দল গঠন করছে, অনেক জানু জানু দলকে পরাজিত করে ফ্রান্সের ক্ষমতায় আসে। এই ভারতের দিল্লিতে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি কেজরিওয়ালের নাম শোনেন নাই? কেজরিওয়াল সাহেব ভারতের সেই দাদাদেরকে মোকাবেলা করে দিল্লির মতো জায়গায় শাসন পরিচালনা করছেন, আবার নতুন নির্বাচন তাদের হচ্ছে। সুতরাং আমি আগে কি ছিলাম তা ভুলে যান, এখন জনগণ আপনাকে কিভাবে দেখে এটা বুঝেন। এখন জনগণ দেখবে এই বিপ্লব উত্তর কারা বাংলাদেশকে সঠিকভাবে চালাতে পারবে। আচ্ছা, জামাত ইসলামীর এত বড় দল, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই যে একটা ওয়ার্ডের প্রোগ্রাম, এটা জাস্ট একটা প্রশাসনিক ওয়ার্ডের প্রোগ্রাম, তো জামাত ইসলামীর এত লোক ওয়ার্ডে ওয়ার্ডে, এখানে কি সব আসছে? সব তো আসেনি। আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু আরো এর চেয়ে দ্বিগুণ 3 গুণ আছে। তো এত বড় দল সারা বাংলাদেশে একটা জায়গায় জামাতের কোনো লোক চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, কোন করে না, দর্শন করে না, এটা কিভাবে সম্ভব? সম্ভব, এই দলে একটা ডিসিপ্লিন আছে, এই দলে একটা সিস্টেম আছে, এই দলে আল্লাহর ভয় আছে, এই দলে আখিরাতের চিন্তা আছে, এই জন্য এই দলের পক্ষে এটা করা সম্ভব। এই ধরনের দল যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, বাংলাদেশ থেকে দুর্নীতি বিদায় দিতে আমাদের 3 থেকে 5 বছর সময় লাগবে। বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে আমাদের 5 বছরের বেশি সময় লাগবে না। 5 বছরের বেশি লাগলে পরের বার আপনারা আমাদের ভোট দিয়েন না। 5 বছর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, আবাল, বৃদ্ধ, বনিতা সবাইকে আমরা স্বয়ংসম্পূর্ণ করে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশে আমরা এমন একটা ব্যবস্থা করব, এখানে মানুষ মানুষকে ভালোবাসবে, এখানে মানুষ মানুষকে ঘৃণা করবে না, এখানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে। রাষ্ট্রীয় টেলিভিশন থেকে যখন আজহারি সাহেব কিংবা এরকম বড় আলেমরা দাস দিবেন, আলোচনা পেশ করবেন, কর্জে আসানার উপকারিতা বুঝাবেন, তখন দেখবেন আপনি আপনার গরিব আত্মীয় স্বজনকে ডেকে কর্জে আসানা দিয়ে তাকে স্বাবলম্বী করে ফেলবেন। আমাদের হাতে এমন এমন ব্যবস্থা আছে, প্রচলিত রাজনৈতিক দল এই ব্যাপারে কোনো ধারণাও রাখে না। আমরা গোটা জাতিকে কর্মচঞ্চল বানায় ফেলবো, গোটা জাতিকে আমরা কর্মক্ষম বানায় ফেলবো। এই যে বয়স্ক যারা আছেন তারাও বেকার থাকতে পারবেন না। আপনাদেরকে ফুলের বাগান বানানোর দায়িত্ব দেওয়া হবে, আপনাদেরকে মসজিদ চাষ করার দায়িত্ব দেওয়া হবে, আপনাদেরকে নাতি নাতনিকে কোরআন শেখানোর দায়িত্ব দেওয়া হবে, সরকারের পক্ষ থেকে বেতন ভাতাও দেওয়া হবে। দেখবেন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আবাল বৃদ্ধ বনিতা কর্মচঞ্চল হয়ে উঠবে, কেউ অস্থিরতার মধ্যে থাকবে না। চুরি ডাকাতি ছিনতাই রাজধানীর তো কোনো প্রশ্নই নাই। চোর ডাকাত ছিনতাই কারীদেরকে ডেকে সমাবেশ করে এদের কথা শুনবো,
এদেরকে ভালো করে খাওয়াবো, এদেরকে বোঝাবো, এদেরকে বিহিত ব্যবস্থা করে দিব, তোমার কি লাগে নিয়ে যাও। রাষ্ট্রের পক্ষ থেকে নন রিফান্ডেবল ফান্ড থেকে আমাদের ফান্ড অনেকগুলো থাকবে। নন রিফান্ডেবল একটা ফান্ড থাকবে, কর্জে আসানা ফান্ড থাকবে, জাকাত ফান্ড থাকবে, সমাজ কল্যাণ ফান্ড থাকবে। এত ফান্ড আমরা করব। এই ফান্ড থেকে যাকে যেখান থেকে দরকার টাকা দিয়ে দিব, সে সেখান থেকে নিয়ে তারপরে সে সুন্দর হয়ে চলবে। চুরির তো তার দরকার নাই। চোর তো বানাইছে এই রাজনীতিবিদরা, ডাকাত তো বানাইছে এই রাজনীতিবিদরা, লম্পট বানাইছে এই রাজনীতিবিদরা। এই প্রচলিত রাজনীতিকে আপনারা না বলে দেন, বাংলাদেশ ভালো হয়ে যাবে। রাজি আছেন? আমি যদি বলি প্রচলিত রাজনীতিকে না বলুন, আপনারা বলেন না। প্রচলিত রাজনীতি বিদায়। একটা বার 5 বছরের জন্য আপনারা ইসলামী মূল্যবোধের রাজনীতির হাতে দেশ ছেড়ে দেন। যদি আমরা না পারি, আপনারা পরের বার থেকে একবারও আমাদের আর দিয়েন না। আমরা আহ্বান জানাই দেশবাসীকে, আসুন আমাদের এই প্রিয় দেশকে আমরা সবাই মিলে ভালোবাসি, আমাদের মানুষকে ভালোবাসি, আমাদের জনগণকে ভালোবাসি। আসুন আমরা সবাই মিলেমিশে একটা কল্যাণ রাষ্ট্র, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করি। সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় অতীতের ন্যায় জামাত ইসলামী আগামী দিনেও বলিষ্ঠ ভূমিকা পালন করবে এবং জামাত ইসলামীকে আপনারাও সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।